শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বুশরাত জাহান, অতিরিক্ত কৃষি অফিসার, উচ্চ দপ্তর। আমি তোমাদের রসায়ন ক্লাস নেব। এর আগে আমি গত ক্লাসে তোমাদের শুরু করেছিলাম রসায়ন সাবজেক্টটা। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আসছি। তোমাদের সবাইকে দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি রসায়ন। গত ক্লাসে আসলে আমি ওভারঅল একটু আলোচনা করছিলাম তোমাদের সাবজেক্ট কীভাবে ডিস্ট্রিবিউশন, পরীক্ষার সিস্টেম এগুলো নিয়ে। তো আজকে আমরা মূলত প্রথম অধ্যায়ে ক্লাস শুরু করব। সবাই নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। তো তোমরা এখন যারা এই ক্লাসটা যারা করবা তারা সবাই সাথে খাতা কলম বই নিয়ে তোমরা করবা। যাদের বই নেই তারা শুধু খাতা কলম নিয়ে ক্লাসের সামনে থাকবা, তাহলে মনোযোগ দিয়ে ক্লাসের প্রতিটা বিষয় শুনবা। তো আমাদের আজকে আমরা পদার্থের অবস্থা, রসায়ন প্রথম চ্যাপ্টার যেটা ছিল পদার্থের অবস্থা। বিগত ক্লাসে দেখা গেছে আমি কিছু পদার্থ কাকে বলে, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে কিছুটা ধারণা দিয়েছি এবং আন্তঃনবিক শক্তি এবং আন্তঃনবিক স্থান, ফাঁকা স্থান, এই কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের আমরা আসলে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কয়েকটা টপিক্সের উপর আমি আসলে ক্লাসটা দিব। তো দেখো, প্রথমে আমি দেখাই তোমাদের এখানে আছে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ধর্মের তুলনা। তো এই প্রথম টপিক্সটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করবো। আমরা এর আগে বলেছি যে কঠিন পদার্থ কাকে বলবো, যেগুলোর আমাদের নির্দিষ্ট আকার, আকৃতি এবং আয়তন আছে, সেগুলো কঠিন পদার্থ। তরল পদার্থ যার নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে, কিন্তু আকার আকৃতি থাকবে না। যখন যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকার আকৃতি ধারণ করবে, সেটা হচ্ছে তরল পদার্থ। আর বায়বীয় পদার্থ কোনটা? বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ যেটাকে বলে, সেটা হচ্ছে যার শুধুমাত্র ভরটা নির্দিষ্ট আছে, আয়তন এবং আকার আকৃতি কোনোটাই যখন যে পাত্রে রাখা যাবে এবং সেখানকার আয়তন। যেমন বাতাস বা যে কোনো গ্যাসীয় পদার্থকে দেখা যায় আমরা যে এলাকায় ছেড়ে দিব পুরোটাই দখল করে নেবে। তো সেই জন্য বলা হচ্ছে যে এদের সংজ্ঞাগুলো আমরা দেখলাম। এখন দেখো, এদের কিছু ধর্মের কিছু তুলনা, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেক সময় তোমাদের এটা কোশ্চেন আকারে আসে যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ধর্মের তুলনা। তো এখন আমরা যদি বলতে চাই ধর্মের তুলনা কয়েকটা বিষয়ের মধ্যে যদি আমরা দেখতে চাই, প্রথমে যদি আমি আকার আকৃতি দিয়ে যেমন বললাম, আমরা বিষয়টা একটু মাথায় ঢুকে নাও যে আকার আকৃতি বললে আমরা বলবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার এবং আকৃতি নেই, শুধু ভর আছে আর আয়তন আছে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা বলবো যে এর আকার, আকৃতি, আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়। তো এই একটা পার্থক্য যেতে পারে। আবার আমরা যদি চিন্তা করি, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আন্তঃআণবিক শক্তি মানে কি, যে পদার্থের মধ্যে প্রত্যেকটা পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে গঠিত, সেই অণুগুলো যে পরস্পরে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি যে প্রত্যেকটা পদার্থ এরকম ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। তো এই অণুগুলো একটা আরেকটার সাথে একটা আকর্ষণের মাধ্যমে লেগে থাকে, সেই আকর্ষণটার নাম হচ্ছে আন্তঃআণবিক শক্তি। ঠিক আছে, আন্তঃআণবিক শক্তি। তো দেখা যায় যদি আমরা বলতে চাই যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক শক্তিটা কি হবে, বেশি হবে। এই কারণেই দেখা যায় যে একটা কঠিন পদার্থকে সহজে তাপ দিলে অনেক সময় লাগে, সেটা যেমন লোহা, কাঠ, এগুলো অনেক সময় লাগে এবং পরস্পরের সাথে অনেক শক্তভাবে লেগে থাকে। এই জন্য বলবো যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক শক্তিটা অনেক বেশি থাকে। তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, একটু কম থাকবে, কঠিনের চেয়ে একটু কম থাকবে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, অনেক বেশি কম থাকবে। এই কারণে দেখা যায় যে গ্যাসে সামান্য তাপ দিতে না দিতে সেটা উঠে বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে বা এরকম হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে এই তিনটা জিনিস, আমাদের এই তিনটা বিষয়ে আমরা যেটা বলতেছিলাম যে এই তিনটা ধর্মের তুলনা। একটা দিক দিয়ে আমরা প্রথমে বললাম যে আকার এবং আকৃতির দিক দিয়ে বললাম, দ্বিতীয়টা বললাম যে আন্তঃআণবিক শক্তির দিক দিয়ে, যে আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের বেশি, তরল পদার্থের একটু কম এবং বায়বীয় পদার্থের অনেক বেশি কম। এরপরে যদি আমরা বলতে পারি যে তাপের প্রসারণ, একটা টপিক
টপিক্সে যদি আলোচনা করি যে তাপের প্রসারণ কেমন হয়। কঠিন পদার্থকে তাপ দিলে অনেক সময় লাগবে সেটাকে প্রসারিত হতে, তার মানে কি অনেক সময় লাগবে। তরল পদার্থে কী হবে, তাপের প্রসারণটা একটু বেশি হবে। যেমন একটা পানিকে যদি আমি তাপ দিই, পানি সহজেই বাষ্প হয়ে যাবে বা প্রসারণ করবে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কী হবে, অনেক দ্রুত হবে। এটা একটা টপিকস হতে পারে। এবং যদি আমরা একটা আলোচনা করতে যাই ধর্মের মধ্যে ঘনত্ব, কঠিন পদার্থে কী হবে, ঘনত্বটা অনেক বেশি থাকবে, তরল পদার্থের একটু কম থাকবে, বায়বীয় পদার্থের আর একটু কম থাকবে। এরকম যদি আমরা আরও বলি সংকোচনশীলতা, কঠিন পদার্থকে কিন্তু সংকোচন সহজে করা যাবে না। একটা টেবিলকে আমি ইচ্ছা করলে চাপ দিয়ে সংকোচন করতে পারবো না, বা একটা লোহাকে সহজে সংকোচন করতে পারবো না। কিন্তু যদি আমি একটা তরল পদার্থকে কঠিনের চেয়ে একটু হলেও আমি দ্রুত সংকোচন করতে পারবো। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে অনেক বেশি পারবো। এই জন্যই আমরা গ্যাসীয় পদার্থকে দেখা যায় সংকোচন করে সিলিন্ডারে ভরে গ্যাস হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে। এই জন্য বলা হয় এটা একটা এদের ধর্মের তুলনা হতে পারে। তাহলে এরকম অনেকগুলো বিষয় আছে, আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি তাহলে এই তিনটা পদার্থের মধ্যে আমরা যে ধর্মের তুলনামূলক আলোচনা করলাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ। একটা বললাম প্রথমে আকার আকৃতির ভিত্তিতে যদি আমি সংখ্যা আকারে বলতে চাই, তোমার যদি পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষায় যদি আসে যে কঠিন তরল ও বায়বীয় পদার্থের ধর্মের তুলনা করতে হবে, তখন আমরা কী করবো, তখন আমরা সুন্দরভাবে এটা ব্যাখ্যা দিতে পারবো। প্রথমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের সংজ্ঞা আকারে লিখলাম, তারপরে লিখবো আকার আকৃতির দিক থেকে কোনটা কী হবে, তারপরে বলবো আন্তঃআণবিক শক্তি কার কম কার বেশি, তারপরে আমরা চিন্তা করবো যে সংকোচন কার কম কার বেশি। এভাবে তুলনামূলকভাবে আমরা একটা ছক আকারে এই কোশ্চেন যদি আসে আমরা পরীক্ষায় এটার অ্যান্সার দিতে পারবো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এই বিষয়টা সবাই আমরা ক্লিয়ার হলাম, এই বিষয়টা আমাদের গেল। এরপরে আমি যদি আরেকটা টপিক্সে আসি যে গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আমরা যদি এখন চিন্তা করি গ্যাস এবং বাষ্প এই দুটার জিনিস আসলে কি, গ্যাস কাকে বলবো এবং বাষ্প কাকে বলবো, এই টপিক্সে আমি যদি বলতে চাই গ্যাস কী হবে, গ্যাস হচ্ছে সন্ধি তাপমাত্রা, সন্ধি বা সংকট তাপমাত্রার উপরে পদার্থের বায়বীয় অবস্থাকে আমরা গ্যাস বলবো। তার মানে কি, সন্ধি বা সংকট তাপমাত্রা জিনিসটা আবার কি, সন্ধি বা সংকট তাপমাত্রা জিনিসটা হচ্ছে যে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার উপরে গেলে আমরা চাপ দিয়েও কোনো গ্যাসকে তরলে পরিণত করতে পারবো না, কোনো গ্যাসকে তরলে পরিণত, সেই তাপমাত্রাটার নামই হচ্ছে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। কি জিনিস, সংকট বা সন্ধি তাপমাত্রা। তাহলে আমরা যদি এখন বলতে চাই যে গ্যাস কাকে বলে, গ্যাস হবে তাহলে কি, যে সন্ধি বা সংকট তাপমাত্রার উপরে পদার্থের যে বায়বীয় অবস্থা তাকে আমরা বলবো গ্যাস, ঠিক আছে। তাহলে সন্ধি বা সংকট তাপমাত্রার উপরে বায়বীয় পদার্থকে বলবো গ্যাস, আর সন্ধি বা সংকট তাপমাত্রার নিচে বায়বীয় পদার্থকে বলবো বাষ্প, ঠিক আছে। এটা একটা পার্থক্য আকারে প্রথমে আমরা গ্যাস এবং বাষ্পের সংজ্ঞাটা দিলাম। তাহলে কি হলো, সন্ধি বা সংকট তাপমাত্রা এর উপরে যদি হচ্ছে কোনো পদার্থের বায়বীয় যে অবস্থা সেটাকে আমরা বলবো গ্যাস, আর সন্ধি বা সংকট তাপমাত্রার নিচে বায়বীয় পদার্থকে বলবো আমরা বাষ্প। এটা একটা পার্থক্য। এটার তোমাদের যে বই আছে সেখানে তিনটা পার্থক্য দেওয়া আছে। তাহলে এটা গেলে একটা পার্থক্য। আরেকটা কি, যে এই সন্ধি বা সংকট তাপমাত্রার উপরে যে বায়বীয় পদার্থ তাকে কখনোই তরল পদার্থে পরিণত করা যায় না। সহজে যে চাপ দিয়ে তাকে বায়বীয় পদার্থে পরিণত করব, সেটা মানে তরল পদার্থে পরিণত করব, সেটা হবে না, সহজে হয় না। কিন্তু বাষ্পের ক্ষেত্রে আবার সেটা হয়। বাষ্পের ক্ষেত্রে কী হয়, সন্ধি তাপমাত্রার নিচে তাকে সহজেই তরলে পরিণত করা যায়। সেক্ষেত্রে আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে 31 এটার ক্ষেত্রে আমি যদি বলি 31.1 ডিগ্রি সেলসিয়াসে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, কার্বন ডাই অক্সাইড হবে গ্যাস, আর এর উপরে হচ্ছে, আর এর নিচে যদি থাকে তাহলে হবে হচ্ছে বাষ্প, কার্বন ডাই অক্সাইড হবে বাষ্প। বোঝা গেল? তার মানে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড হবে গ্যাস, কিন্তু এর নিচে যদি থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড হবে বাষ্প, ঠিক আছে। তাহলে এই তিনটা পার্থক্য আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। গ্যাস ও বাষ্পের মধ্যে যদি আমি পার্থক্য পরীক্ষায় যদি আসে, অনেক সময় তোমাদের 2 অথবা 3 নম্বরের পরীক্ষায় কোশ্চেন আসে, তখন সেখানে তোমরা এই তিনটা পার্থক্য লিখবে। একটা হচ্ছে
গ্যাস কাকে বলে? গ্যাস হচ্ছে সন্ধি বা সংকট তাপমাত্রার উপরে পদার্থের বায়বীয় অবস্থাকে গ্যাস বলা হয়, এবং সন্ধি বা সংকট তাপমাত্রার নিচে পদার্থের বায়বীয় অবস্থাকে বলা হয় বাষ্প। এটা হলো 1 নম্বর পার্থক্য। এরপরে আমরা যদি বলি যে সন্ধি তাপমাত্রার উপরে কোনো বায়বীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না, আর সন্ধি তাপমাত্রার নিচে যদি থাকে তাহলে সেটাকে কী করা যায়? তরলে পরিবর্তন করা যায়। এইভাবে আর কার্বন ডাইঅক্সাইড কখন বাষ্প কখন গ্যাস, এই একটা উদাহরণ দিলে আমরা এই 3টা পার্থক্য এখানে পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা এখন গ্যাসীয় পদার্থের অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে? আমাদের দুটো টপিকস মোটামুটি আলোচনা করেছি। এখন যদি আমি দেখি বয়েলের সূত্র, ওটার ব্যাখ্যা, এটা কী জিনিস? আসলে তোমাদের এই চ্যাপ্টারে অনেক টপিকস আছে, আসলে সব বিষয় আমাদের ওইভাবে পড়াও হয় না, জানাও হয় না, তবে কিছু কিছু আছে যেগুলো আমাদের সবসময় পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, সেগুলো যদি আমরা আলোচনা করি দেখা যাবে যে তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা চেষ্টা করবে এই আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো একদম পরিষ্কারভাবে জানানো। তাহলে দেখো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিছু সূত্র আছে, কয়েকটা সূত্র আছে এখানে। তার মধ্যে একটা আছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এরকম অনেকগুলো সূত্র আছে। তো আমরা এখানে এখন হচ্ছে বয়েলের সূত্র এবং এটা কী জিনিস সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা যাদের কাছে খাতা কলম আছে তোমরা সাথে নিয়ে এগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা এখন বয়েলের সূত্র যাব। আসলে বয়েলের সূত্রটা আসলে কি? বয়েল একজন বিজ্ঞানীর নাম, সে হচ্ছে 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা সূত্র আবিষ্কার করেছেন, এবং এই সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র। তার নাম অনুসারে এই সূত্রের নাম দেওয়া হয়েছে বয়েলের সূত্র। তাহলে সেই সূত্রটা কি? আমি যদি সূত্রটা একটু লিখি তাহলে দেখা যাবে যে সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটি বয়েলের সূত্র নামে পরিচিত। তাহলে কেউ বলছে স্থির তাপমাত্রায়, বয়েলের সূত্রটা সবাই মনোযোগ দিয়ে দেখো। বয়েলের সূত্র, বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমি বারবার বলতেছি কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এই সূত্র এবং এই পরীক্ষা এটা বারবার তোমাদের পরীক্ষা আসে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই কথাটা লিখতেছি কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটার ব্যাখ্যা আমি এখন তোমাদের এখানে সূত্র আকারে ব্যাখ্যা আসবে। দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, দেখো এখন এই সূত্রটার আলোকে আমরা এখন এখানে ব্যাখ্যা করব। দেখো, স্থির তাপমাত্রায় মানে কি? তাপমাত্রাটা স্থির থাকবে, আর নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন হবে তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এগুলো যেহেতু সব গ্যাসের সূত্র, দেখো এখানে কি বোঝাইছে আসলে। এখন আমরা যদি বয়েলের সূত্র অনুসারে এখন এই যে প্রত্যেকটা বিষয় স্থির তাপমাত্রাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি, এবং আরেকটা কি আছে? চাপ। এখানে 3টা জিনিস, একটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো, 3টা জিনিস এখানে তোমরা আছে। একটা হচ্ছে স্থির তাপমাত্রা, একটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে চাপ। এই যে 3টা জিনিস নিয়ে আমাদের এই সূত্রটা হচ্ছে আমাদের বলতে হবে। তাহলে একটা হচ্ছে তাপমাত্রাকে যদি আমি বড় টি দিয়ে প্রকাশ করি, আয়তনকে যদি ভি দিয়ে প্রকাশ করি, এবং চাপকে আমি পি দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো 3টা জিনিস আছে। তাহলে কিন্তু এই সূত্র অনুযায়ী হয় যে তাপমাত্রা স্থির, মানে তাপ এখানে
চাপের কোনো কিছু হবে না। তাহলে বলছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন হবে, তার মানে হচ্ছে আয়তন ভি হবে ব্যস্তানুপাতিক, এইটা একটা ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিক চিহ্ন, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, যখন তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতেছি যে তাপমাত্রা টি হচ্ছে স্থির, এখানে তাপমাত্রা টি স্থির থাকতেছে। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে এখানে হবে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হবে তার উপর প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমাদের আয়তন হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে 1/p। 1/p মানে হচ্ছে চাপ, চাপের ব্যস্তানুপাতিক পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বয়লের সূত্র। তাহলে এই বয়লের সূত্র অনুযায়ী যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে একটা তাপমাত্রা টি টেম্পারেচার বুঝাইছে, আয়তন ভিতে হচ্ছে ভলিউম বুঝাইছে, এবং চাপ পি হচ্ছে প্রেসারের বড় অক্ষর পি, এই জন্য এটা লিখেছে। এখন দেখো আমি এটাকে যদি ভি, এখন ভিকে আমি যদি সমান সমান চিহ্ন আনতে যাই, তাহলে এখানে আমার সমানুপাতিক চিহ্নটা যখন উঠে যাবে তখন সেখানে একটা কে নামে একটা ধ্রুবক আসবে। ঠিক আছে, এই কে হচ্ছে একটা ধ্রুবক আসবে। তো এখানে এই কে একটা সমানুপাতিক ধ্রুবক, যে কোনো ক্ষেত্রে আমাদের এই কেটা আসলে যখন আমি সমানুপাতিক চিহ্ন সরাই সমান সমান চিহ্ন দিব, তখন সেখানে আমার কে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তাহলে এই জন্য এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি যে ভি সমান সমান কে বাই পি। ঠিক আছে, একই জিনিস ওয়ানের জায়গায় আমি এভাবে লিখলাম। তাহলে এটা একটা গেল আমার। এখন আমি এটাকে আবার লিখতে পারি পিভি ইকুয়াল টু কে। ঠিক আছে, এটা আমার হচ্ছে সমীকরণ নম্বর 1 দিলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের পিভি ইকুয়াল টু এটা ক্রস করে দিলাম, পিভি ইকুয়াল টু কে। এই হচ্ছে আমাদের বয়লের সূত্রের একটা রূপ আসলে পিভি সমান কে। এখন এটা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বলেছি আমরা, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। যদি আমি এখন দেখো এই পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই সবার। এখন যদি আমি আরেকটা জিনিস বলি তোমাদেরকে এই সূত্রের ক্ষেত্রে, যে এখন যদি আমি চিন্তা করি যে আরও বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্রে, যদি অন্যান্য গ্যাসের ক্ষেত্রে যদি চাপ হয় P1 P2 P3 এভাবে যদি চলতে থাকে, এবং আয়তন যদি V1 V2 V3 এভাবে চলতে থাকে m পর্যন্ত, তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1 V1 বাই P1 V1 ইকুয়াল টু P2 V2 এভাবে কিন্তু চলতে থাকে, P3 V3 এভাবে চলতে থাকবে। কে যেহেতু পর্যন্ত আছে অসংখ্য n পর্যন্ত আমরা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে যদি হয়, এটাকে যদি আমি এখন আবার আলাদা করে নিয়ে আসি, যে P1 আলাদা নিয়ে আসলাম, তাহলে এই ক্ষেত্রে আমি P1 বাই পাশে নিয়ে আসতে পারি V1 ইকুয়াল টু P2 বাই V2 এভাবে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের বয়লের সূত্রের সূত্র। এভাবে আমরা সমান সমান দিয়ে এভাবে লিখতে পারি। তাহলে সূত্র এইটাই হচ্ছে আমাদের, এই পর্যন্ত হচ্ছে P1 বাই V1 ইন্টু P2 ইন্টু V2, এটা হচ্ছে আমাদের বয়লের সূত্র। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম তো? ঠিক আছে, বোঝা গেছে সবার? এইভাবে আমরা লিখতে পারি। এখানে আমরা যদি ক্রস করি তাহলে এখানে P1, এখানে V1, আর এখানে হচ্ছে P2 V2 বোঝা গেছে? P1 V1 P2 V2 এইভাবে আমরা যদি লিখি তাহলে আমাদের এভাবে সূত্রটা চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে সূত্রের ব্যাখ্যা যদি বুঝতে পারি, তাহলে আমরা এখন এইভাবে বয়লের সূত্রতে চলে আসবো। দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2, এটাও তোমার সূত্র হতে পারে, অথবা তুমি যদি এটা আলাদা আলাদাভাবে লিখো তাহলে সেক্ষেত্রে হবে। তোমরা যারা খাতায় লিখতেছো তারা এভাবে লিখে ফেলো, এই যে এইভাবে লিখে ফেলো P1 বাই P2 V2 বাই V1, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এই হচ্ছে আমাদের বয়লের সূত্র। তাহলে এটা যদি আমি আবার একবার তোমাদেরকে দেখা দিই প্রথম থেকে, তাহলে বৈজ্ঞানিক বয়েল এটা আবিষ্কার করছে, এর জন্য তার সূত্র এনেছে। এই সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র। সূত্রটা কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে যদি আমি
তাপমাত্রা T, আয়তন V এবং চাপ P হয়, তাহলে সূত্র অনুযায়ী হয় V সমানুপাতিক 1/P। 1/P মানে যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এইভাবে ব্যস্তানুপাতিক লিখে আর কি, ঠিক আছে? এটা চিহ্নটা সমানুপাতিক, কিন্তু 1/P মানে ব্যস্তানুপাতিক হলো। তাহলে এভাবে যদি লিখি আমরা, তাহলে P সমানুপাতিক, এখানে যদি আমি P সমানুপাতিক 1/P হবে, এখানে V সমানুপাতিক চিহ্নটা সমান সমান P দিচ্ছি, এই জন্য একটা K আসছে ধ্রুবক, এখানে K একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে আমরা এখানে P সমান K আর P লিখলাম, PV সমান হচ্ছে K। এটা আমাদের সমীকরণ আসলো। এখন যদি এটা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমার যদি এখানে অনেকগুলো গ্যাস থাকে, P1, সেই গ্যাসের আয়তন যদি V1, P2 এবং P3 হয় এবং তার উপর প্রযুক্ত চাপ যথাক্রমে P1, P2 এবং P3 হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে PV সমান K সূত্রটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। P1 V1 সমান সমান P2 V2, তারপরে হচ্ছে P3 V3, এইভাবে চলতে থাকবে n পর্যন্ত বা K ধ্রুবক পর্যন্ত, বা এটাকে আমি এভাবে লিখতে পারি P1/P2টাকে এটা নিচে নিয়ে আসলাম আর এটাকে এটা নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? এই পর্যন্ত আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। দেখো, এগুলো আসলে মনোযোগ দিয়ে তোমরা যেহেতু ক্লাসে নাই, আসলে ক্লাসে থাকলে সবার রেসপন্স নেওয়া যেত এবং এটা খুব ভালোভাবে হতো। তারপরে আমরা চেষ্টা করব, তোমরা একটু চেষ্টা করবে যে এটা একটু বোঝার জন্য। বারবার এটা দেখলে তোমাদের বই সামনে থাকলে তোমরা কিন্তু এইভাবে দেখতে পারবে। তাহলে আমরা আজকে কিন্তু এই বয়েলের সূত্রটা নিয়ে বিস্তারিত আমরা শিখে গেলাম। তাহলে বিজ্ঞানী বয়েলের এই সূত্রটা আমার কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার ব্যাখ্যার সঙ্গে পরীক্ষায় আমাদের এটা সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। অনেক সময় আমাদের যে পরীক্ষার সিস্টেম, আমাদের অতি সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন আসে, যেটার নাম্বার হচ্ছে মাত্র 2 নাম্বার, আবার হচ্ছে কিছু আসে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটার নাম্বার হচ্ছে 4 মার্কস, এবং কিছু আসে হচ্ছে বড় প্রশ্ন, যেটা হচ্ছে 6 মার্কস। তো আমরা এইভাবে যদি ভাগ করে দেখি, শুধু সূত্রটা অনেক সময় 2 মার্কসের হিসেবে আসে, আবার ব্যাখ্যা সহ অনেক সময় 6 মার্কসের আসে। তো আমরা যদি পরীক্ষার জন্য, যেহেতু আমরা মূলত পড়াশোনা আমাদের পরীক্ষার কেন্দ্রিকে হয়, তো আমরা ক্লাস টেস্টেও এই জিনিসগুলো দিই এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো সবাই কিন্তু চেষ্টা করবা এইভাবে ভালোভাবে এই সূত্রটা মনে রাখার। এরপরে দেখো, আমি আরেকটা টপিক্সে যেতে চাই। আসলে তোমাদের ক্লাসের সময় আসলে অনেক দিন হয়ে গেছে, তোমাদের অনেকগুলো ক্লাস আসলে হওয়ার দরকার। তবে আরেকটা সূত্রতে যাই, একদিনে যেহেতু আরেকটা সূত্রতে যাই, সেটা হচ্ছে চার্লসের সূত্র। লেখা বোঝা না গেলেও আসলে আমি মুখে সব কিছু বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা লেখা। অনেকেই বলো তোমরা যে বোর্ডে পরিষ্কার হয় না, তো যাই হোক, এখানে তো আসলে আমাদের অনেক ত্রুটি থাকতে পারে, বোর্ডে বোঝা যায় না, বা হচ্ছে মোবাইলে যেহেতু রেকর্ড করা হয় অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে। তোমরা মুখে আমি বলছি সেই কথার সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? বিজ্ঞানী চার্লস, এবং প্রথমে বিজ্ঞানী চার্লস এই সূত্রটা আবিষ্কার করেছেন 1787 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীতে বিজ্ঞানী ডে রুসাক এই একই সূত্র আবার হচ্ছে সে 1807 খ্রিস্টাব্দে সে আবার হচ্ছে গ্যাসের এই সূত্রটা আবিষ্কার করছিল, এবং তাদের দুজনের সম্মিলিতভাবে এটাকে চার্লসের সূত্র অথবা গে রুসাকের সূত্র দুটোই বলা হয়। তো এই সূত্রটা তোমরা আসলে মনোযোগ দিবা, কিন্তু এই সূত্রগুলো আসলে প্রমাণের ক্ষেত্রে খুব একটা অমনোযোগী হওয়ার সুযোগ নাই, কারণ তাহলে বুঝতে পারবো না। তো এখন আমি দেখি এই চার্লস বা বিজ্ঞানী গে রুসাক আসলে কি বলছে। এটা তোমরা আগে, আমি একটা বড় সূত্রটা আছে, এটার একটা বিকল্প আছে শর্টকাট, সেটাও শিখবো আমরা। আগে আসলে এই সূত্রটার ব্যাখ্যা থেকে এই ছোট সূত্রটাতে যাবো, ঠিক আছে? তাহলে দেখো সূত্রটা কি আসে। এই ক্ষেত্রে কি বলছে বিজ্ঞানী চার্লস বা গে রুসাক বলছে কি, এক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই রকম ওটার কাছাকাছি হবে। যেমন বয়েলের সূত্রে বলেছিল যে স্থির তাপমাত্রায়, ঠিক এই সূত্রটাতে বলবে স্থির চাপে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সূত্রটাতে বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের, এটা লিখে ফেলি আমি, স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে, এগুলো কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, এক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি
প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেন্টিগ্রেড, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর 0 ডিগ্রি সেলসিয়াসে স্থিত 0 ডিগ্রি সেলসিয়াসে স্থিত তার আয়তনে 1/273 ভাগে পরিবর্তন হবে। ভাগ হারে পরিবর্তন হবে। অর্থাৎ স্থির চাপ, এখানে চাপ থাকবে স্থির চাপে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ানো হয়, মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো অথবা কমানো হয়, তাতে কি হবে, তার আয়তনের 1/273 ভাগে পরিবর্তন হবে। তাহলে এটা যদি আমরা সূত্র হয় 1/273 ভাগে পরিবর্তন হবে। তাহলে এই সূত্র অনুসারে আমি আগের মতো এখানে আয়তন আমার ভি, চাপ হবে পি, এবং হচ্ছে এখানে কি বলছে, তাপমাত্রা কিন্তু স্থির, এখানে হচ্ছে চাপ স্থির, তাপমাত্রা যদি স্থির হয়, তাহলে আমি যদি এখন ব্যাখ্যা করতে চাই নির্দিষ্ট চাপ, এখানে চাপ স্থির থাকে, তার মানে নির্দিষ্ট চাপ যদি থাকে, নির্দিষ্ট চাপ যদি পি থাকে, হ্যাঁ, এবং হচ্ছে এখন যদি আমি বলতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তনটা হয় V0, আর T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলে তাপমাত্রায় আয়তন হবে VT হয়, আয়তন হবে, এটার আয়তন হবে V0, আর এখানে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে VT হবে। তাহলে এই সূত্র অনুসারে কি হবে, সূত্র যেহেতু বলছে যে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রথমে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিল V0, মানে এখানে 0 ছিল জন্য ওখানে 0, মানে যখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে হয় বাড়াইলাম বা কমাইলাম, টিতে আমার বোঝাইছে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড আমার বাড়তেও পারে কমতেও পারে, এখানে 0 থেকে আমি টিতে আসছি, তার মানে এখন ভিটি হবে, তার আয়তন হবে তাহলে ভিটি। তাহলে ওই সূত্র অনুযায়ী তাহলে এই পরিবর্তনটা কেমন হবে, 1/273 ভাগ হারে পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমার সূত্রটা হবে ভিটি ইকুয়াল টু, মানে ভিটি পরিবর্তনটা কেমন হবে, আয়তনটা হবে এরকম যে V0 তো থাকবেই প্রথমে, তারপরে V0 প্লাস উপরে আমার ভিটি যেহেতু পরিবর্তন হয়েছে সেখানে আমার হলো ভিটি তো থাকবেই, এখানে হচ্ছে 273, মানে যেটা আমার থাকবে সাথে এটার সাথে গুণন হবে V0, ঠিক আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, ভিটি মানে পরিবর্তনটা হবে হচ্ছে ভিটি কেমন পরিবর্তন হবে, প্রথমে ছিল 0, সেটা আমার থাকলো প্লাস এই V0 সাথে আবার এই VT/273, মানে ওই যে 1/273 যেখানে ছিল আমার 1/273 যে অংশটা ছিল সেটা, এবং এই ভিটিটা এখানে থেকে যাবে। তাহলে আমার এই যদি হয় প্রমাণ করতে হবে আমাদের। এখন আমি যদি এইভাবে দেখি, তাহলে আমার ভিটিতে যে পরিবর্তনটা হলো T/273, আর এখানে হচ্ছে V0। তাহলে এখানে আমি এখন দেখো, তোমরা লসাগু যেভাবে করছো আগে, আমি সেইভাবে এখন সূত্র অনুযায়ী দেবো। এখান থেকে এইটা আর এটার মধ্যে থেকে আমি কি করব, T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হবে আমার T/273, মানে 1/273 আকারে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমি V0 কিংবা কমন নিলাম, মানে এখানেও আছে এখানেও আছে, সেজন্য আমি এখানে কমন নিলাম, নিলে এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে 1, আর এর পাশে আমার V0টা বাদ দিলে থাকবে T/273, এই তো এটা থাকলো আমার কমন থাকলো, ঠিক আছে। এখন ঠিক দেখো তোমরা ভালো করে, এখানে আমি যদি লসাগু করি, যোগ বিয়োগ লসাগু যেটা করে, আমার এখানে 273 হবে, 273 হলে এখানে উপরে হবে 273 প্লাস টি, এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। বোঝা গেছে? এই পর্যন্ত আমি আমার যারা এখন পর্যন্ত দেখতেছো, দেখো এই পর্যন্ত পরিষ্কার কিনা। আমার চার্লসের সূত্রে কি বলছে, চার্লসের সূত্রে বলছে যে স্থির
চাপে নির্দিষ্ট ঘরের কোনো যদি গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি বা হ্রাস পায়, মানে সেটা বাড়তেও পারে কমতেও পারে, তাতে কি হবে আমার যে আয়তনটা পরিবর্তনটা হবে 1/273 হারে হচ্ছে পরিবর্তনটা হবে। তো সেক্ষেত্রে আমার চাপ যদি বৃদ্ধি হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যদি আমার V0 হয় এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা VT হয়, তাহলে VTর এই পরিবর্তনটা হবে এইরকম V0 প্লাস T/273 গুণন এটা। তাহলে আমি এখানে কমন নিলাম, এখানে 1 থাকতেছে, এখানে হচ্ছে T/273 থাকতেছে, ঠিক আছে। এটা আমি লসাগু করে এটা আমার 1 নম্বর সমীকরণ আসলো। এই পর্যন্ত বোঝা যদি যায় এটা একটা সমীক্ষায় দিচ্ছি আমাদের বোর্ডে, পরবর্তী এই সমীকরণটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে কি ছিল VT = এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আমি এখন যদি সহজভাবে এখন দেখি, আমি যদি অন্য আরেকটা গ্যাসের আয়তন যদি আমি ধরি যে V1 আয়তন, অন্য আরেকটা গ্যাসের V2, এরকম যদি হয় যে অন্যান্য গ্যাসের অন্যান্য আরও কয়েকটা গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন V1 হয় এবং V2 হয়, সেক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে V1 লিখব, একই রকম থাকবে V0। আমরা একইভাবে হচ্ছে এখানে দেখব যে আমরা একইভাবে লিখবো, এখানে হচ্ছে V1 এর ক্ষেত্রে লিখব ওই সূত্রটাই আমরা লিখব। সেক্ষেত্রে হবে এখানে V0 উপরে থাকবে হচ্ছে 273 প্লাস এখানে হবে T1 আর নিচে থাকবে 273। এটা যদি আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। ওই একইভাবে মানে VT এই সূত্রটার প্রেক্ষিতেই আমরা কিন্তু এখানে লিখতেছি যে আরও যদি গ্যাসের তাপমাত্রা V1 আয়তন যদি V1 হয়, আরেকটা গ্যাসের আয়তন যদি V2 হয়, সেক্ষেত্রে আমরা এগুলো লিখতে পারি যে V1 সমান হবে এটা 2 নম্বর। এবং একইভাবে V2 ক্ষেত্রে আমরা তাই লিখবো, এখানে V0 হবে, এখানে হচ্ছে 273 প্লাস T2 দিয়ে 273, এটা হবে আমার 3 নম্বর সমীকরণ। এ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এ পর্যন্ত যদি 3 নম্বর সমীকরণ পর্যন্ত আমরা গেলাম। এখন আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণকে 3 নম্বর দিয়ে যদি ভাগ করি, মানে এই 2 নম্বর সমীকরণকে যদি আমি 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কি আসছে দেখো, 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করবো, তাহলে এখানে আসছে V1 ভাগ V2। আমার যদি এখন দেখে যায় এই রিলেশনটি লিখি, তাহলে আমার 2 নম্বর সমীকরণকে যদি 3 নম্বর সমীকরণ দিয়ে আমি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে 2 নম্বর সমীকরণ এটা V1 ভাগ V2 সমান সমান দিলে দেখা যাচ্ছে যে এগুলো সব কেটে যাবে, 273 কেটে যাবে, V0 বাদ যাবে। সেক্ষেত্রে আমার শুধুমাত্র থাকতেছে 273 ভাগ প্লাস T1, 273